আপনাদের পড়ে শোনাচ্ছিলাম নিকোস কাজানজাকিসের বিখ্যাত উপন্যাস জোরবা দ্য গ্রিক। উপন্যাসটির আজ ১৪তম এবং শেষ পর্ব। অধ্যায় ২৬। আমাদের প্রকল্প পুরোটাই ভেস্তে গেল। জোরবা কেবল তার যন্ত্রপাতি, ঠেলাগাড়ি, লোহার জঞ্জাল এবং কাঠ সব নিয়ে বিচে জড়ো করে। ছোট একটা জাহাজ এসে এগুলো নিয়ে যাবে। জোরবা, এইগুলা তোমাকে উপহার দিলাম, যাও। আমি বলি, এ সবই তোমার, পারলে বেচে লাভ করো। জোরবা ঢোক গেলে মনে হয় ফোঁপানির একটা দমক সে কোনো রকমে আটকায়। আমরা পরস্পরকে ছেড়ে চলে যাচ্ছি, বিড়বিড় করে সে। কোথায় যাবে বস? আমি দেশের বাইরে যাব। আমার ভেতরে সেই বুড়ো ছাগলের এখনো অনেক কাগজ চিবানো বাকি। তোমার কি এখনো শেখা শেষ হয়নি বস? হ্যাঁ জোরবা, শিখেছি অনেক, তোমাকে ধন্যবাদ। কিন্তু আমি নিজের পথেই চলতে চাই। তুমি চেরি নিয়ে যা করেছ, আমি আমার বইপত্র নিয়ে তাই করতে চাই। আমি এত কাগজ খাবো যে অসুস্থ হয়ে পড়ব। এরপর সবগুলো উগড়ে দেব এবং এসব থেকে চিরতরে রেহাই পাব। কিন্তু তোমার সঙ্গ ছাড়া আমার কি হবে বস? দুঃখ করো না জোরবা, আমরা আবার মিলব এবং কে জানে, মানুষের তো অপার শক্তি। একদিন আমাদের মহাপরিকল্পনার বাস্তবায়ন ঘটাবো। আমরা নিজেদের মতো করে এক আশ্রম গড়ে তুলব। তাতে থাকবে না কোনো ঈশ্বর, থাকবে না কোনো শয়তান। আমরা গড়ব তার স্বাধীনচেতা মানুষ দিয়ে, এবং সেই আশ্রমের দুয়ার রক্ষী হবে তুমি জোরবা, এবং তোমার হাতেই থাকবে সদর দরজার চাবি। তুমি সেই চাবি দিয়ে দরজা খুলবে আর বন্ধ করবে, খুলবে আর বন্ধ করবে, সন্তু পিটারের মতো। জোরবা ঘরের দেয়ালে পিঠ ঠেস দিয়ে মেঝেতে বসেছিল। হাতের গেলাস সে অনবরত ভরছিল আর খাচ্ছিল, মুখে বলছিল না কিছুই। রাত নেমেছে, আমাদের খাওয়া শেষ। আমরা মদে চুমুক দিচ্ছিলাম আর শেষবারের মতো কথাবার্তা বলছিলাম। পরদিন খুব ভোরে আমাদের ছাড়াছাড়ি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, জোরবা বলছিল গোঁফ মুছতে মুছতে, আর অতিরিক্ত কোনো খাবার ছাড়াই মদ খেতে খেতে। আমাদের মাথার ওপর গ্রীষ্মের আকাশ ভরা নক্ষত্র, তারা আলোক ছটা ছুড়ে দিচ্ছিল নিশার অন্ধকারে। আমাদের অন্তরে কান্না উথলে উঠছিল, গঙ্গানিতে ফেটে পড়তে যাচ্ছিল, কিন্তু উপরে তারা ছিল নীরব। আমার মন বলছিল, ওকে চিরতরে বিদায় জানাও, এখন ওকে ভালো করে শেষবার দেখে নাও, কারণ এরপর আর কখনোই জোরবাকে দেখবে না। ওর বয়স্ক বুকে আছড়ে পড়ে কান্নাকাটি করতে পারতাম, কিন্তু আমার লজ্জা হলো। আবেগ চেপে রাখতে আমি হাসার চেষ্টা করি, না, হয় না। প্রচণ্ড আবেগের চাপ অনুভব করি। আমি জোরবার দিকে তাকাই, দেখি শিকারী পাখির মতো গলা বাড়িয়ে সে নীরবে মদ খেয়েই চলেছে। ওকে দেখি আর ভাবি, আমাদের এই জীবন সত্যি কি এক গোলমেলে রহস্য। শরতের ঝোড়ো বাতাসে যেমন গাছের পাতারা উড়ে যায়, দূরে সরে যায়, তেমনি মানুষও মেলে, একত্রিত হয় আবার দূরেও চলে যায়। যে মানুষটাকে পছন্দ করলেন, ভালোবাসলেন, তার মুখ, শরীর কিংবা চলন বলনের একটা ছবি আপনার চোখ ধরে রাখতে চায়। কিন্তু কবছরের মধ্যেই আপনার মনে থাকে না মানুষটার চোখের রং কি নীল ছিল না কালো। আসলে মানুষের আত্মা হওয়া উচিত ছিল পিতলের। আমি চেঁচিয়ে উঠি, হ্যাঁ, মানুষের আত্মা নির্মিত হতে পারত ওরকমই, ইস্পাতের, দমকা বাতাসের নয়। বড় মাথাটা সোজা ও স্থির রেখে জোরবা পান করছিল। মনে হয় সে কান পেতে শুনছিল রাতের অন্ধকারে অনেক মানুষের পদধ্বনি, এগিয়ে আসছে, ফিরে যাচ্ছে, কিন্তু এই আসা যাওয়ার শব্দ শরীরের গভীরতম অন্তর্দেশ ছাড়া আর কোথাও শোনা যায় না। কি ভাবছো জোরবা? কি ভাবছি বস? কিছুই না, কিচ্ছু না। বলি তোমাকে, কিছুই ভাবছিলাম না। শীঘ্রই আবার নিজের গ্লাস ভরিয়ে সে বলে, সুস্বাস্থ্য বস। আমরা গ্লাসে গ্লাসে ঠুকি। আমরা দুজনেই জানতাম এতটা তিক্ত বেদনার অনুভূতি বেশিক্ষণ চেপে রাখা যায় না। আমাদের হয় কান্নায় ভেঙে পড়তে হতো, নয়তো মদ খেয়ে বদ্ধ মাতাল হতে হতো, আর তাও না হলে নাচতে হতো পাগলের মতো। বাজাও না জোরবা তোমার যন্ত্রটা, আমি পরামর্শ দিই। তোমাকে কি আগেও বলিনি বস, শান্তরি বাজাতে হলে মনে ফুর্তি থাকতে হয়। হয়তো 1 মাস কি 2 মাসের মধ্যে কিংবা 2 বছরের মধ্যে বাজাতে পারবো,
কিন্তু কে জানে তখন আমি গাইব কেমনে দুজন মানুষ চিরকালের জন্য পরস্পরকে ছেড়ে চলে যায়। চিরকালের জন্য? আতঙ্কে আমি চেঁচিয়ে উঠি। ওই শব্দটা, ওই অপরিশুদ্ধ শব্দটা আমি সারাক্ষণই মনে নাড়াচাড়া করছিলাম, কিন্তু ভাবিনি যে সেটা শুনতে হবে এত স্পষ্ট করে, এত উচ্চ কণ্ঠে। তাই আমি আতঙ্কে ওরকম চেঁচিয়ে উঠলাম, চিরকালের জন্য। জোরবা পুনরাবৃত্তি করে আর কষ্টে মুখের লালায় ঢোক গেলে। ব্যাস ওই তো, চিরদিনের জন্য। তুমি যে এইমাত্র বললে আবার দেখা হবার কথা, আমাদের আশ্রম গড়ে তোলার কথা, এসবই তো বললে যেন একজন মৃত্যু পথযাত্রী মানুষ খাড়া হয়ে দাঁড়াতে পারে। আমি এটা নিচ্ছি না বস, আমি তা চাইও না। আমরা কি মেয়ে মানুষের মতো দুর্বল যে ওরকম সান্ত্বনা দরকার? আমরা পুরুষ মানুষ, ওসব চাই না। হ্যাঁ, বিচ্ছেদ চিরদিনের জন্যই। আমি থেকেও যেতে পারি। জোরবার বন্য ভালোবাসায় শঙ্কিত হয়ে আমি বলি, আমি তোমার সঙ্গে চলেও যেতে পারি, আমি তো মুক্ত, স্বাধীন। জোরবা মাথা নাড়ে। না, তুমি স্বাধীন নও। যে বাঁধনে তুমি বাঁধা তা হয়তো অন্য মানুষের বন্ধনের চেয়ে কিঞ্চিত বেশি লম্বা। ব্যাস ওইটুকুই। মহামান্য বস, তোমার রশিটা লম্বা। তুমি আসো যাও, ভেতর বাহির করো, রশির টান বুঝতে পারো না। মনে করো তুমি মুক্ত, কিন্তু তুমি তো দড়িটা কাটো না। আর তুমি যখন দড়ি কাটো না, এই দড়ি আমি একদিন কাটবই। স্পর্ধা ভরে বলি, কারণ জোরবার কথাগুলো আমার ভেতরের এক কাঁচা ঘায়ে স্পর্শ করেছে। আমি আহত হয়েছি। কঠিন বস, সেটা খুবই কঠিন। ওটা করতে গেলে তোমার মধ্যে একটু নির্বুদ্ধিতা থাকতে হয়, বুঝলে? নির্বুদ্ধিতা। সবকিছুতেই ঝুঁকি নিতে হয়, কিন্তু তোমার আছে বুদ্ধিবৃত্তি, এবং সেটাই হয়েছে তোমার কাল। একজন মানুষের বুদ্ধি হলো মুদির দোকানি, সে হিসাব করে চলে। আমি এত খরচা করলাম, পেলাম এত, তার মানে লাভ এতটুকু, লোকসান অতটুকু। বুদ্ধিবৃত্তি হলো সাবধানী মুদি, ভালো ম্যানেজার। যা আছে সব ঢেলে দিয়ে সে কখনো ঝুঁকি নেয় না, হাতে কিছু পুঁজি রেখেই দেয়। রশি সে ছেড়ে না কখনো। ওহ বস, না, বেটা উকুন। শক্ত হাতে দড়ি টেনে রাখে, কারণ ওই দড়ি ছুটে গেলে তার বুদ্ধি শেষ। সে হবে প্রপাত ধরণীতল, তখন সবই ফক্কা। কিন্তু আমাকে বলো, রশি ছেঁড়ার আগে পর্যন্ত জীবনে শক্ত খুঁটি বলতে কি আছে? আছে ক্যামোমাইল চা, গ্রিন টি, স্রেফ গ্রিন টি। কিন্তু দুনিয়া উল্টাইতে গেলে লাগে রাম, লাগে রাকি। ক্যামোমাইলে ফায়দা কি? সে চুপ করে, আরেক গ্লাসে মদ ঢালতে শুরু করে, কিভাবে যেন মন পাল্টায়। মাফ করো বস, আমি চাষাভুষা মানুষ। পায়ে যেমন কাদা লেপ্টে থাকে, তেমনি আমার দাঁতেও শব্দ আটকায়। সুন্দর করে বিনয় করে শব্দ বুনতে পারি না। ব্যাস, পারি না। কিন্তু তুমি সেটা বোঝো। গ্লাসটা শেষ করে সে আমার দিকে তাকায়। কিন্তু তুমি বোঝো। এমনভাবে চেঁচিয়ে ওঠে যে মনে হলো হঠাৎ রেগে গেছে। তুমি বোঝো, আর সেজন্যই কখনো শান্তি পাবে না। যদি না বুঝতে তো সুখী হতে। তোমার কিসের অভাব? তুমি যুবক, পয়সা কড়ি আছে, স্বাস্থ্য আছে, মানুষও ভালো। তোমার তো কোনো অভাব নাই। এই শালা নাইরে গুলি মার। কিন্তু একটা জিনিস ছাড়া যার কথা বলছিলাম, নির্বুদ্ধিতা, এটা যখন থাকে না বস। সে মাথা নেড়ে আবার চুপ করে। আমি প্রায় কেঁদেই ফেলেছিলাম। জোরবা যা বলল সবই সত্য। ছেলেবেলায় আমার ভেতর নানা পাগলামি ছিল, প্রাক মানবিক স্বাদ আহ্লাদ ছিল। একা একা বসে দীর্ঘশ্বাস ফেলতাম, কারণ দুনিয়াকে মনে হতো খুবই ছোট, অপর্যাপ্ত। পরে সময়ের সাথে আমি পথ শোধরাই। আমি সীমানা নির্ধারণ করি, সম্ভবকে অসম্ভব থেকে আলাদা করি, মানবিককে করি পৃথক স্বর্গীয় থেকে। শক্ত হাতে লাটাই ধরে থাকি, যেন ঘুড়ি ছুটে না যায়। বেশ বড়সড় একটা তারা ছুটে আকাশের একপাশ থেকে অন্য পাশে অদৃশ্য হয়ে গেল। জোরবা চমকে উঠে বিস্ফারিত ও ভীতিবিহ্বল চোখে সেদিকে তাকায়। এমনভাবে তাকিয়ে থাকে যেন এই প্রথম সে তারা ছুটে যেতে দেখল। দেখলে বস তারাটা? আমাকে জিজ্ঞেস করে। হ্যাঁ। আমরা দুজনেই চুপ। হঠাৎ জোরবা ওর লোল চর্ম গলাটা বাড়িয়ে বুক থেকে হাওয়া বের করার সঙ্গে এক আদিম হতাশার আওয়াজ ছাড়ে। এই আওয়াজ প্রায় সাথে সাথে এক মানবিক বচনে, এক পুরাতন তুর্কি কথার সুরে রূপ নেয়, এবং জোরবার অন্তরতর অন্তর থেকে দুঃখ আর নিঃসঙ্গতার নির্যাস নিয়ে বেরিয়ে আসে হতাশার সুর। পৃথিবীর হৃদয় যেন দুখণ্ডে ভাগ হয়ে গেল, এবং অনিবার্যভাবে সেখান থেকে বেরিয়ে এলো আনাতোলিয়ার মিষ্টি গরল। আমার মনে হলো
তখনও আমার ভেতর যেসব আশ আর শিরা উপশিরা আমাকে গুণাগুণ আর আকাঙ্ক্ষার সঙ্গে টেনে বেঁধে রেখেছিল, সেগুলো যেন ধীরে ধীরে শুকিয়ে আলগা হয়ে যাচ্ছে। মরুভূমি খা খা, যতদূর চোখ যায় শুধু মিহিদানা বালিরাশি, নীল গোলাপি পিঙ্গল হলুদ, বাতাস কাঁপে তিরতির করে। আপনার মস্তক তখন কবজাচ্যুত, অন্তরাত্মা থেকে ওঠে বর্বর বন্য চিৎকার, এবং তা জয়ধ্বনির মতো শোনায়, কারণ তার প্রত্যুত্তরে আসে না কোনো চিৎকার ধ্বনি। হঠাৎ আমার চোখ জুড়ে আসে জল। পাহাড় টিলায় অতিথির যুগল থামা গান। আমার যে শোক সে তো যথেষ্টই, সে পর্বত প্রমাণ, আমান আমান। এরপর জোরবা চুপ করে, দ্রুত আঙুল চালিয়ে সে কপালের ঘাম মুছে মাটিতে ঝাড়ে। এখন সামনের দিকে ঝুঁকে সে বালির দিকে তাকিয়ে থাকে। এই গানটা কি জোরবা? অনেকক্ষণ পর আমি জিজ্ঞেস করি। উটচালকদের গান, মরুভূমিতে দীর্ঘ যাত্রাপথে এই গান তারা গায়। আমি বহু বছর গাইনি এই গান, মনেও ছিল না, কিন্তু এই মুহূর্তে ওর কণ্ঠস্বর শুকনো, ওর গলা চেপে আসে। বস, এখন তোমার ঘুমিয়ে পড়া উচিত। ইরাকুলিতে যদি জাহাজ ধরতে চাও তো খুব সকালে উঠতে হবে। গুড নাইট। আমার ঘুম পাচ্ছে না জোরবা, আজ রাত তোমার সঙ্গেই জাগবো। আজই আমাদের একত্র থাকার শেষ রজনী। এই জন্যই তো যত জলদি সম্ভব শেষ করা উচিত, সে বলে, এবং শূন্য গ্লাসটা উপুর করে ধরে, অর্থাৎ বলতে চায় মদের পালা শেষ। মুহূর্তে শেষ করা, একেবারে খাঁটি বান্দার মতো, যথার্থ পালিকারির মতো। ওরা এভাবেই ছাড়ে সিগারেট, মদ, জুয়া। তোমাকে বলি, আমার বাবা ছিল পালিকারিরও বাড়া। আমাকে দেখে বুঝবে না, আমি তো বাবার পাশে মাত্র 1 কুড়ি, বটবৃক্ষের শেকড়ে জন্মানো। তার পায়ের নখেরও যোগ্য আমি নই। ওই যে প্রাচীন গ্রিকদের সম্পর্কে লোকে বলে, বাবা ছিল ওদেরই মতো একজন। তোমার সঙ্গে যদি হ্যান্ডশেক করত তো তোমার মনে হতো হাড়গোড় ভেঙে একটা মাংসের মণ্ডে পরিণত হচ্ছে তোমার হাত। আমি তবু মিনমিন করে ভদ্র ভাষায় কথা বলতে পারি, কিন্তু বাবা গর্জাত, রেশা তুলত এবং গাইত। কালে ভদ্রে তার মুখ থেকে বেরোতো মানুষের উচ্চারিত শব্দ। বেশ তো, তার ছিল সব রকমের বাতিক, কিন্তু সেগুলো সে কাটত যেমন তরোয়ারের এক কোপে। উদাহরণ দেই, বাবা ধূমপান করত জাহাজের চিমনির মতো। একদিন সকালে উঠে সে জমিতে গেল হাল দিতে। তামাকের নেশা ছিল তার, তো খেতে গিয়ে বেড়ায় হেলান দিয়ে বসে থলেতে হাত দেয় তামাক বের করতে। কাজ শুরুর আগে একটু তামাক খেতে চাচ্ছিল, কিন্তু কৌটা খুলে দেখে তা তামাক শূন্য, একটা দানাও নাই। ঘর থেকে আসার আগে কৌটায় তামাক ভরতে ভুলে গেছে। রাগে তার মুখে ফেনা উঠে গেল। প্রথমে একটা গর্জন ছাড়লো এবং আবার গায়ের পথে ছুটল ঊর্ধ্বশ্বাসে। দেখতেই পাচ্ছ, তামাকের প্রতি যে টান তা তাকে একেবারে খেয়ে ফেলেছিল। কিন্তু কি বলবো, মানুষের মন সবসময় এক মহা রহস্য। যখন দৌড়াচ্ছিল তখন আধা পথেই সে থেমে যায় এবং বোধহয় লজ্জাও পায়। পকেট থেকে পাউচটা বের করে দাঁত দিয়ে কুটি কুটি করে ছেড়ে এবং মাটিতে ছুঁড়ে তার উপর থুক থুক করে থুতু ফেলে পা দিয়ে দলতে থাকে আর চেঁচায়, নিচ নিচ রে ঘুপসি মাগি। সেই দিন থেকে মৃত্যু পর্যন্ত বাবা আর 2 ঠোঁটের মাঝে সিগারেট ধরেনি। একজন পালিকারের আচরণ এরকমই হয় বস। গুড নাইট। সে উঠে পড়ে, দ্রুত নুড়ি পাথর মারিয়ে বিচের দিকে হাঁটা দেয়। একবারও তাকায় না পেছন ফিরে, যায় একেবারে ঢেউ আছড়ে পড়া সফেন জলসীমা পর্যন্ত। এরপর অন্ধকারে আর তাকে দেখতে পাই না। এরপরে জোরবাকে আর কখনো দেখিনি। পরদিন ভোরে কাক ডাকার আগেই খচ্চর চালক এসে হাজির। আমি চড়ে বসি এবং রওনা হই। আমার ভুল হতে পারে, কিন্তু মনে হয় সেই ভোরবেলা জোরবা আশেপাশেই কোথাও ছিল এবং আমাকে দেখছিল, যদিও ছুটে এসে বিদায়ের সময় যেসব কথাবার্তা হয় সেগুলো বলেনি। চোখ ছলছল করে ওঠা, হাত ধরে ঝাঁকাঝাঁকি, রুমাল নাড়ানাড়ি, ওয়াদা প্রতিশ্রুতির আদান প্রদান, না, এসব কিছুই হয়নি। আমাদের বিচ্ছেদ ছিল একেবারে তলোয়ারের এক কোপে কাটা বিচ্ছেদ। ইরাকুলিওতে পৌঁছেই আমি একটা টেলিগ্রাম পাই। কাঁপা কাঁপা হাতে টেলিগ্রামটা তুলে নেই এবং খোলার আগে কিছুক্ষণ তাকিয়ে দেখি। আমি জানতাম ওতে কি আছে। শব্দ সংখ্যা, অক্ষর সংখ্যা দেখে ভয়বিহ্বল নিশ্চয়তা নিয়ে আমি জানতাম ওতে কি আছে। একবার ইচ্ছা হলো না খুলেই ছিঁড়ে টুকরো টুকরো করি। যখন জানি ভেতরে কি আছে তখন পড়ে কি লাভ? কিন্তু তা সত্ত্বেও, হায়, নিজেদের আত্মার ওপরই আমাদের বিশ্বাস নেই। সজাগ মন, সেই ব্যবসায়ী দোকানদার, খুদে মুদি, আত্মাকে নিয়ে হাসে যেমন আমরা হাসাহাসি করি।
জাদুটোনার খুনখুনের ডাকিনী যোগিনীদের নিয়ে। অতএব টেলিগ্রামটা খুলি। টিফলিস থেকে এসেছে। কিছুক্ষণ এই কটি শব্দ চোখের সামনে নাচানাচি করল। পরে আমি বুঝতেই পারি না কি হচ্ছে, কিন্তু শব্দগুলো থিতু হয়ে বসলে আমি পড়ি। গতকাল বিকেলবেলা হঠাৎ করে নিউমোনিয়ার সংক্রমণে স্টাভরিদাকিস মারা গেছে। এরপর 5টি বছর কেটে গেছে, 5টি ভয়ঙ্কর লম্বা বছর। এই সময় দেশে দেশে ভৌগোলিক সীমানা উন্মাদনার নাচে শরিক হয়েছে। সময় চলেছে দ্রুত গতিতে। জাতীয় সীমারেখা প্রসারিত সংকুচিত হয়েছে অ্যাকর্ডিয়ানের বেলোর মতো। জোরবা এবং আমি এইসব টালমাটাল ঝড়ে উড়ে গেছি, ভেসে চলে গেছি কে কোথায়। দুর্ভিক্ষ বিভীষিকা হানা দিয়েছে। প্রথম 3 বছর মাঝে মাঝে ওর কাছ থেকে ছোট পোস্ট কার্ড পেতাম। আথোস পর্বত থেকে একটা কার্ড এলো, তাতে কুমারী মায়ের ছবি, বড় বড় চোখ, দৃপ্ত চিবু। সেখানে জোরবার মোটা ভারী কলমে ঠেসে কার্ডের কাগজ ছিঁড়ে লেখা কয়েকটি কথা। এখানে ব্যবসাপাতি মন্দা বস। এখানকার ভিক্ষুগুলা অতি চালাক, আবার হাড় চিপটা, পিঁপড়ার পোঁত টিপে খায়। আমি চলে যাচ্ছি। কয়েকদিন পর আসে আরেকটা কার্ড। এইসব মঠে আশ্রমে তোতার খাঁচা হাতে পাখিওয়ালার মতো ঘোরাঘুরি করা আর সম্ভব হচ্ছে না। লোকে ভাবে আমি তোতা দিয়ে লটারির টিকিট বেচি। এজন্য এক সাধু ভিক্ষুকে ওটা গছিয়েছি। সে একটা কালো ময়নাকে চমৎকারভাবে শীষ দিয়ে বলতে শিখিয়েছে, প্রভু তোমা পানে চেয়ে কাঁদি। মিষ্টি গলার একজন আসল ভিক্ষুর মতোই শীষ দিয়ে বলতে পারে পাজিটা। শুনলে তোমার মাথা আউলাইয়া যাবে। তো এই সাধু আমাদের হতভাগ্য তোতা বেচারিকেও গাইতে শেখাবে। আহ, রাস্কেলটা কত কিছুই না দেখলো জীবনে। আর এখন ওহে তোতা মিয়া, তুমি তো হইয়া গেলা পুরুষ ঠাকুর। অধপতন ঘটলে এমনই হয়। অনেক বন্ধুসুলভ আলিঙ্গন আর চুমা। ফাদার আলেক্সিওস নিঃসঙ্গ ভিক্ষু এখন। এরপর 6 কি 7 মাস কেটে গেছে। একদিন রুমানিয়া থেকে আসে একটা পোস্ট কার্ড। তাতে এক ডক্কা রমণীর ছবি, পরেছে পিঠ কাটা ব্লাউজ। এখনো বেঁচে আছি, খাচ্ছি মামালিগা পরিস আর বিয়ার। কাজ করি এক পেট্রোলিয়াম কোম্পানিতে, সাধারণ তৈলাক্ত ইঁদুর এক। কিন্তু তোমার অন্তর আর উদরপূর্তির সব ব্যবস্থাই এখানে আছে। আমার মতো বুড়া শয়তানের জন্য জায়গাটা স্বর্গই বটে, বুঝলে বস? পিৎজা, টার্ট, মিষ্টান্ন, ঈশ্বর পবিত্র বটে। বন্ধুসুলভ আলিঙ্গন আর অনেক চুম্বন। আলেক্সিস জোরবা, তৈলমূষিক। 2 বছর কেটে যায়। এরপর আসে নতুন এক পোস্ট কার্ড, এবার সাইবেরিয়া থেকে। এখনো বেঁচে আছি, জঘন্য ঠান্ডা এখানে, সেজন্য বিবাহ করতেও বাধ্য হলাম। কার্ডটা উল্টাও, দেখবে ও ছোট্ট মুখ। ফার্স্ট ক্লাস মাল, কি বলো? পেটটা একটু ফোলা দেখাচ্ছে, কারণ ওখানে আমার জন্য সে প্রস্তুত করছে ছোট্ট এক জোরবা ডাকি। তুমি যে স্যুটটা দিয়েছিলে সেটা পরেই ওর পাশে দাঁড়িয়ে আছি। আর যে বিয়ের আংটি দেখছো আমার আঙ্গুলে, সেটা বেচারি বৌবুলিনার। ঈশ্বর ওর হাড় হাড্ডির হেফাজত করেন, সবকিছুই সম্ভব। এইটার নাম লিউবা। আমি যে শিয়ালের লোমের কলারওয়ালা ফার কোট পরেছি সেটা আমার বউয়ের যৌতুক। সে একটা মাদি শুয়োর আর 7টা ছানাও এনেছে সঙ্গে করে। মজার গোত্র বটে, আর সেই সঙ্গে তার প্রথম বিয়ে থেকে পাওয়া 2টো সন্তানও। বুঝতেই পারছ সে বেওয়া। এখান থেকে কাছের পাহাড়ে আমি ম্যাগনেসাইট খনির সন্ধান পেয়েছি। এক মালদার পুঁজিপতিকে ধরেছি এবং একেবারে একজন তুর্কি পাশার মতোই ব্যবসায় উন্নতি করছি। অনেক আলিঙ্গন আর চুম্বন। আলেক্সিস জোরবিক, প্রাক্তন দ্বিপত্নিক। কার্ডের সামনের অংশ জোরবার দারুণ একটা ফটো। প্রায় নওশার সাজে সেজে তুলেছে, ফারের টুপি মাথায় আর গায়ে নতুন ফ্যাশনের লম্বা ওভারকোট। হাত ধরে আছে ডাক সাইটে এক ছড়ি, তার বাহুতে ঝুঁকে আছে জব্বর এক স্লাভস চিনাল। বয়স 25-এর বেশি নয়, বুনো মাদি ঘোড়া একখান, সুপুষ্ট নিতম্ব, বেশ আবেদনময়ী ও আগ্রাসী প্রকৃতির। সে পায়ে পড়েছে হাই বুট, বক্ষদেশ তার উন্নত। ফটোর নিচে জোরবা আরও কিছু লিখেছে, মনে হয় 22 দিয়ে চেঁচে লিখেছে, আমি জোরবা, আর সঙ্গে সেই অনিশেষ মামলা, মেয়েজাত। এবার তার নাম লিউবা। সে বছরও আমি বিদেশে ঘুরে বেড়াচ্ছিলাম। আমারও ছিল এক নিজস্ব অনিশেষ মামলা, কিন্তু তার ছিল না উন্নত বক্ষদেশ, ছিল না ওভারকোট, না কোনো শুকরছানা যে আমাকে যৌতুক দেবে। একদিন বার্লিনে এক টেলিগ্রাম পাই।
এ সম্পর্কে আমার উপক্রমণিকায় লিখেছি। চমৎকার এক সবুজ পাথর পেয়েছি, দেখতে চাইলে এক্ষুনি চলে এসো, জোরবা। যেমন লিখেছি উপক্রমণিকায়, সবকিছু ছেড়ে ছুড়ে জীবনে একবারই এরকম অযৌক্তিক দুঃসাহসিক একটা কাজ করার হিম্মত আমার হয়নি। ওই ছোট্ট চিঠিটা আমি পাই এবং সেটা এর আগে উল্লেখ করেছি। ওই চিঠিতে জোরবা সঠিকভাবেই বলেছে আমি এক দিগ্ভ্রান্ত কলম পেশা মানুষ। এরপর আর সে আমাকে কোনো চিঠি লেখেনি। বিশ্বজুড়ে তখন ভয়াবহ ঘটনা ঘটছিল। আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। বিশ্বভুবন আন্দোলিত হয়ে হেলে দুলে পাক খেতে খেতে চলেছিল যেন আহত মদ্যপ এক মাতাল। ব্যক্তিপ্রেম, ব্যক্তি সমস্যা সব একপাশে গুটিয়ে গিয়েছিল। আমার বন্ধুদের কাছে প্রায়ই আমার অন্তরে আসীন এই মহান হৃদয় মানুষটি সম্পর্কে বলতাম। আমরা এই অশিক্ষিত মানুষটার আত্মশ্লাঘ, আত্মবিশ্বাসে বলীয়ান ব্যক্তিত্বের প্রশংসা করতাম। এই অহম্বোধ, এই আত্মবিশ্বাসই তাকে নিয়ে গেছে সব যুক্তি বিবেচনার ঊর্ধ্বে। বুদ্ধিবৃত্তিক উচ্চতা অর্জন করতে আমাদের বহু বছরের শ্রম ও সাধনার প্রয়োজন হয়, অথচ জোরবা কয়েকটা লাকসই শব্দ ব্যবহার করেই সেই উচ্চতায় উঠতে পারে। এভাবে আমরা সবাই স্বীকার করি যে হ্যাঁ, জোরবা একজন মহামানবী বটে। সে যদি লাফ দিয়ে ওই উচ্চতাও ছাড়িয়ে উঠত, তো আমরা বলতাম জোরবা একটা উন্মাদ। এভাবে সময় বয়ে যায়, স্মৃতির অম্লমধুর বিষে মাখামাখি হয়ে। কিন্তু আরেকটি ছায়া, আমার বন্ধুর ছায়া সেটা। তো সেই ছায়াও ক্রিটের সৈকতে জোরবার সঙ্গে থাকার সময় আমার অন্তর্জুড়ে বিস্তার লাভ করেছিল। সেটা কখনোই আমাকে ছেড়ে যায়নি, কারণ আমি নিজেও তাকে ছাড়তে চাইনি। কিন্তু এই অন্য ছায়াটি সম্পর্কে আমি কারো সঙ্গে কথা বলিনি। এর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে আমি যমরাজ হেডিসের সঙ্গে এক গোপন সেতুবন্ধ রচনা করি। অন্য পারের সঙ্গে গোপনে বাতচিত করে মৃত্যুর সঙ্গে আমি শান্তি স্থাপনে অভ্যস্ত হই। আমার মৃত বন্ধুর আত্মা যখন ওই সেতু পার হলো, আমার মনে হলো যেন সে খুব ক্লান্ত এবং বিবর্ণ। তার জবান বন্ধ এবং আমার হাত ধরে যে একটু চাপ দেবে সে শক্তিটুকুও যেন তার নেই। কখনো কখনো এই ভেবে আমি কষ্ট পাই যে দুনিয়ায় আমার বন্ধুটি যেটুকু সময় পেয়েছিল তা হয়তো পর্যাপ্ত ছিল না। সে যে তার সারা দেহ আত্মায় রূপান্তরিত করে কাজ শুরু করবে, মাহেন্দ্রক্ষণে সে যে মৃত্যু ভয়ে ভীত হওয়া থেকে একে সুরক্ষিত রাখবে এবং সেভাবে হালকা হাওয়ায় মিশে যাবে, সে সময়টুকু সে পায়নি। আমি এভাবে ভাবতেই থাকি যে সে হয়তো মৃত্যু ঝুঁকিতে ছিল, কারণ তার জীবনের নশ্বর অধ্যায়কে অবিনশ্বর করার যে সম্ভাবনা ছিল, সেজন্য যথেষ্ট সময় তাকে দেওয়া হয়নি। তা সত্ত্বেও কখনো কখনো হঠাৎই সে খুব শক্তিশালী হয়ে উঠত। সে নাকি আমি? আমি সহসাই তাকে প্রচণ্ড প্রেমাবেগে স্মরণ করছি। আবার যৌবন দিয়ে শক্তি সাহস নিয়ে সে আমার এত কাছে এসে পড়বে যে ঘরের সিঁড়িতে আমি তার পায়ের আওয়াজ শুনতে পাব। খুব বেশি দিন আগে নয়, এক শীতে আমি একা একা বরফ ঢাকা ইঙ্গাদাইন পর্বতে গিয়েছিলাম। বহু বছর আগে সেখানে আমার বন্ধু এবং আমি, সঙ্গে একটা মেয়েও ছিল যাকে আমরা দুজনেই ভালোবাসতাম। তো আমরা সেখানে বেশ কয়েকটা দিন এবং রাত খুব আনন্দঘন সময় কাটাই। এখন আমি সেই একই হোটেলের বিছানায় শুয়ে আছি, ঘুমিয়েও পড়েছিলাম। খোলা জানালা দিয়ে পাহাড় টিলা, বরফকুচি ঢাকা ফার গাছ আর গভীর নীল রাতের ভেতর দিয়ে চাঁদ চুইয়ে পড়ছিল আমার ঘুমন্ত মনের পর্দায়। ঘুমের মধ্যেই আমি অবর্ণনীয় সুখ অনুভব করছিলাম, এমন যেন ঘুম হলো এক গভীর শান্ত স্বচ্ছ সাগর এবং আমি শুয়ে আছি তার তলদেশে। সুখে নিথর হয়ে শুয়ে আমি। আমার সুখ এত বেশি যে আমার হাজার হাজার মাইল ওপরে জলের পৃষ্ঠদেশে একটা জাহাজও যদি ভেসে যায়, তো আমার শরীরে সে একটা দাগ সৃষ্টি করে যাবে। তখন হঠাৎই আমার উপর একটা ছায়া পড়ে। আমি বুঝলাম কে এসেছে। ছায়া তখন কথা বলতে শুরু করে, কণ্ঠে তার অভিযোগের সুর। ঘুমাচ্ছ নাকি? আমিও একই অভিযোগের স্বরে জবাব দেই, তুমি দেরি করে ফেললে। তোমার আওয়াজ শুনি না আজ কত মাস। কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছিলে তুমি? আমি তো তোমার সঙ্গে আছি সব সময়। তুমিও আমাকে ভুলে গেছো। তুমি আমাকে ছেড়ে যাবার ইচ্ছা পোষণ করেই যাচ্ছ। তোমাকে যে ডাকবো সেই শক্তি সবসময় পাই না। চাঁদটা সুন্দর, বরফ ঢাকা গাছগুলো সুন্দর, ওপরের বিশ্বে জীবনও সুন্দর, কিন্তু দোহাই আমাকে ভুলে যেও না। তুমি ভালোই জানো আমি তোমাকে ভুলি না। পশ্চিম ইউরোপ ভ্রমণের জন্য গ্রিস ত্যাগ করার পর প্রথম দিকে
আমি বহু শৃঙ্গ পর্বতে ঘুরে বেড়াতাম, শরীর ক্লান্ত করতাম, রাতে ঘুমাতে পারতাম না এবং তোমার কথা ভেবে কাঁদতাম। উদ্বেগ যেন শ্বাসরুদ্ধ করতে না পারে সেজন্য কবিতাও লিখলাম, কিন্তু কবিতা হয়েছে অতিশয় বাজে এবং তারা আমার কোনো কষ্টই নিরাময় করতে পারেনি যে একটু হালকা হয়ে শ্বাস নেব। একটা কবিতা শুরু হয়েছিল এভাবে: মরণের হাত ধরে যখন গিয়েছ চলে বিস্মিত ওই আমি, দেখেছি তোমার হালকা দেহ খাড়া পথে ঊর্ধ্বগামী, যমজ বন্ধুর মতো ভোরে জেগে বিদায় জানাতে। আরেকটি কবিতায়, সেটিও অসমাপ্ত, আমি তোমাকে আহ্বান করেছি, শক্ত হাতে ধরো ব্রেক প্রিয় বন্ধু, পাছে তারা ভেঙে যায়। শুনে সে তিক্ত হাসি হেসে আমার আমার ওপর মুখ নামিয়ে আনে, আর আমি তার বিবর্ণ মুখাবয়ব দেখে ভয়ে কেঁপে উঠি। কিছু না বলে শূন্যগর্ভ চোখের কোটর থেকে সে আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। একসময় সেই কোটরে দুটো চোখ ছিল, এখন সেখানে শুধু মাটির দুটো ছোট বড়ি। কি ভাবছ? আমি জিজ্ঞেস করি। কথা বলছো না কেন? আবার তার কণ্ঠ শোনা যায়, যেন বহুদূর থেকে ভেসে আসা দীর্ঘশ্বাস। ওহ, দুনিয়ায় খাপ খাওয়াতে অসমর্থ মানুষের কী বা থাকে বেঁচে থাকার? অন্য কারো কবিতার বিচ্ছিন্ন অসমাপ্ত কিছু পংক্তি, এমনকি পুরা একটা রুবাইও নয়। আমি পৃথিবীতে আসি আর যাই তাদের ঘরে, যারা ছিল কাছের মানুষ, ভালোবাসার মানুষ, কিন্তু সবার অন্তর দেখি রুদ্ধ। কোথা দিয়ে ঢুকি? কেমনে আবার ফিরি জীবনে? পোষা কুকুরের মতো মনিবের বাসার চারপাশে কেবলই চক্কর দেই, কিন্তু প্রবেশ দুয়ার সব অর্গল দিয়ে সাঁটা। আহ, যদি পারতাম মুক্ত হয়ে বাঁচতে এবং ডুবন্ত মানুষের মতো আমাকে তোমাদের জীবন্ত উষ্ণ শরীর আঁকড়ে না ধরতে হতো। তার চোখের গর্ত থেকে পানি গড়ায়, গর্তে থাকা মাটির বড়ি দুটো এখন জল পেয়ে কাদা, কিন্তু শীঘ্র তার কণ্ঠ পায় বল। আমাকে তুমি সবচেয়ে বড় আনন্দ দিয়েছিলে জুরিখে একটা উৎসবে, মনে আছে? আমারই নাম দিবসে তুমি আমার সম্পর্কে বললে, মনে পড়ে? আমাদের সঙ্গে আরেকজন কেউ ছিল। আমার মনে আছে, সে ছিল সেই একজন যাকে আমরা আমাদের লেডি বলতাম। এরপর দুজনেই চুপ করে থাকি। জুরিখে সেই দিনটির পর কত শত বছর পেরিয়ে গেছে। আমি আমার বন্ধুর প্রশংসায় কথা বলি। আমরা 3 প্রিয় সঙ্গী বসেছিলাম তার নাম দিনের টেবিলে। বাইরে বরফ পড়ছিল, আর আমরা বসেছিলাম একটা উষ্ণ ঘরে। ছায়াপিণ্ড জিজ্ঞেস করে, কি ভাবছ শিক্ষক? কণ্ঠে তার একটু পরিহাসের সুর। ভাবছি বহু বিষয়, প্রত্যেকটি বিষয়। আমি কিন্তু ভাবছি তোমার শেষ কথাগুলো। তুমি গ্লাস তুলে বলেছিলে, প্রিয় লেডি। স্টাভরিদাকিস যখন শিশু, তার বুড়ো দাদু তাকে এক হাঁটুতে বসিয়ে অন্য হাঁটুতে ক্রীতদেশী লায়ার রেখে বাজাতো কোনো পৌরষদীপ্ত সুর। আজ রাতে এসো, তার স্বাস্থ্য কামনায় পান করি। বিধি যেন একইভাবে দেখে যে সে চিরকাল বসে আছে ঈশ্বরের জানুদয়ে। প্রিয় শিক্ষক, তোমার প্রার্থনা কবুল করতে ঈশ্বর বেশি সময় নেননি। শুনে আমি বলি, তাতে কিছু আসে যায় না, ভালোবাসা মৃত্যুঞ্জয়ী। সে তিক্ত হাসি হাসে, কিন্তু বলে না কিছু। আমি যেন অনুভব করছিলাম তার দেহের অস্তিত্ব ক্রমে আলগা হয়ে পড়ছে। অন্ধকারে গলে যাওয়া শিরা উপশিরায় সে হাতড়াচ্ছে। সে রূপান্তরিত হচ্ছে মাত্র এক ফোঁপানিতে, এক দীর্ঘশ্বাস, এক বিদ্রূপে। এরপর বহুদিন ঠোঁটে আমার মৃত্যুর স্বাদ লেগেছিল, কিন্তু আমার অন্তর হয়েছিল ভারমুক্ত। মৃত্যু আমার জীবনে ঢুকেছিল পরিচিত প্রিয় মুখের আদলে। বন্ধু যেমন আসে ডাকতে, এবং এসে যদি দেখে আপনি কাজে ব্যস্ত, তখন ঘরের কোনায় ধৈর্য ধরে দাঁড়িয়ে অপেক্ষা করে যতক্ষণ না আপনার হাতের কাজ সারা হয়। সেরকম আমার কাছেও এসেছিল মৃত্যু। মৃত্যুর বন্ধুসুলভ অর্থ এভাবে বুঝে আমার মন শান্ত হয়। কখনো কখনো মৃত্যু আমাদের জীবনে প্রবেশ করে মগজ উলটপালট করা সুগন্ধের মতো। কেউ যখন একা, আকাশে রয়েছে চাঁদ, চারদিকে মহানীরবতা এবং শরীর সদ্য স্নাত, জীবন্ত এবং তন্দ্রাতুর, এবং তা আত্মার জন্য খুব কমই বিঘ্ন সৃষ্টি করছে, এরকম সময়ে জীবন মৃত্যুর মধ্যেকার প্রাচীর কিছুক্ষণের জন্য স্বচ্ছ হয়ে ওঠে, এবং তখন ওই পাঁচিলের ওপারে কি ঘটে, মাটির নিচে কি ঘটে তা দেখা যায়। এখানে এরকম এক স্বস্তির মুহূর্তে নির্জনে জোরবা এসেছিল আমার স্বপ্নে। মনে নেই সে কেমন ছিল, কি বলল, কিংবা কেনই বা এসেছিল, কিন্তু ঘুম থেকে উঠে দেখি হৃৎপিণ্ড ভয়ানক রকম ধুকপুক করছে, যেন ফেটে যাবে। হঠাৎ অজ্ঞাতেই দেখি আমার চোখে জল। একই সঙ্গে একটা প্রবল ইচ্ছা জাগে মনে, না,
ইচ্ছা নয়, একটা প্রয়োজন, যে ক্রিটের বালুতটে দুজনে যে জীবন কাটিয়েছি তা পুনর্নির্মাণ করব। আমার স্মৃতিশক্তিকে বাধ্য করব। আমাদের বিক্ষিপ্ত কথাবার্তাকে, চিৎকার, হাসাহাসি, কান্না, জোরবার নাচ, সব সবকিছু একত্র করে তাদের রক্ষা করব। এই ইচ্ছা এতই জোরালো এবং আকস্মিকভাবে হলো যে আমার ভয় হলো তখন বোধহয় পৃথিবীর কোথাও কোনো প্রান্তে জোরবার সত্যি মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। আমার মনে হলো যে ওর আত্মার সঙ্গে আমার আত্মা এতটাই অবিচ্ছেদ্যভাবে যুক্ত যে আমার বিবেচনায় আমাদের একজন মারা যাবে আর অন্যজন সেই কষ্টে ছটফট করবে না কিংবা চিৎকার করে উঠবে না, তা অসম্ভব। আমাদের এতগুলো স্মৃতি একত্রিত করে বাক্যবদ্ধ করতে একটু ইতস্তত করি। বালখিল্য এক ভয় আমাকে পেয়ে বসে। নিজেকে বলি, যদি এটা করি তো মনে হবে জোরবা সত্যি খুব বিপদে আছে। অতএব যে হাত লেখার জন্য আমার হাতে নিষ্পিস করছে তাকে ঠেকাতে হবে। 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ আমি ঠেকিয়ে রাখি। অন্যান্য বিষয়ে মন দিই, অন্য কিছু লিখি কিংবা সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াই এবং বই পড়ি মেলা। অদৃশ্য উপস্থিতি এড়াতে আমি এইসব কৌশল অবলম্বন করি। কিন্তু জোরবার বিষয়ে আমার মন সারাক্ষণই এক ধরনের অস্বস্তিতে ছটফট করে। একদিন এজিনা সমুদ্র সৈকতে আমার বাসার ছাদে বসে আছি। ভর দুপুর, চারদিকে প্রচুর আলো, সম্মুখে শয়ান সিন্ধু, প্রসারিত শান্তি পারাবার। আমি তাকিয়েছিলাম সালামিস দ্বীপের খোলা নাঙ্গা মাধুর্যমণ্ডিত পারসাঙ্গের দিকে। জলধি স্থির, ধুধু করে সিন্ধু তীর। হঠাৎ করেই সেই রহস্য হাতের সংকেতে আমি কিছু কাগজ নিয়ে ওই তপ্ত ছাদে লম্বা হয়ে শুয়ে জোরবার সন্তু জীবনের এই কাহিনী লিখতে শুরু করি। খুব উচ্চণ্ড বেগে লিখতে থাকি। অতীতকে জীবন্ত করে তুলতে অস্থির হয়ে পড়ি। জোরবাকে স্মরণ করে সে যেমন ছিল ঠিক সেরকমভাবেই তার ফুসফুসে দম দিয়ে তাকে জ্যান্ত করতে চাই। আমার মনে হলো এমন মানুষ যদি হারিয়ে যায় তো সেটা হবে আমারই ব্যর্থতা। এজন্য আমি দিনরাত লিখি আমার পুরনো বন্ধুর, আমার আধ্যাত্মিক পিতার সম্পূর্ণ অবয়ব জমাট বাঁধাতে। আফ্রিকার জঙ্গলি গোত্রগুলোর ওঝা আর জাদুকররা যেমন গুহার দেয়ালে তাদের পরদাদার ছবি আঁকত, যাকে তারা স্বপ্নে দেখেছে, এবং প্রাণান্তর চেষ্টা করত যতটা সম্ভব তাকে জীবন্ত করে আঁকতে, যেন অশরীরী পরদাদা নিজের ছবি চিনতে পেরে আবার ছবির ভেতরে গিয়ে আশ্রয় নেয়, সেরকম আমিও জোরবাকে নিয়ে এইসব আদিম জাদুকর আর টোটকা ফকিরের মতো কাজ শুরু করি। কয়েক সপ্তাহের মধ্যে আমার সন্তুর জীবন কাহিনী শেষ হয়। লেখাটা শেষ হলে বিকেলবেলা আমি আবার ছাদে বসে সাগরের দিকে তাকিয়েছিলাম। তখন সন্ধ্যা হয়ে আসছে। আমার কোলে ছিল সম্পূর্ণ পাণ্ডুলিপি। খুব ভালো লাগছিল এবং স্বস্তি বোধ হচ্ছিল, যেন মাথা থেকে একটা বোঝা নেমে গেছে। এক পোয়াতি মায়ের মতো আমি নবজাতককে কোলে নিয়ে দোল খাওয়াচ্ছিলাম। সূর্য তখন অস্তে ঢলে পড়েছে। নাদুস নুদুস কৃষাণ বালিকা শৈলা শহর থেকে আসা আমার একটা চিঠি নিয়ে আসে। নগ্নপথ প্রাণোচ্ছল মেয়েটা আমাকে চিঠি দিয়েই দৌড়ে চলে যায়। আমি বুঝে ফেলি, নিশ্চয়ই আমি ব্যাপারটা বুঝতে পেরেছিলাম, কারণ চিঠি পেয়ে আমি লাফিয়ে উঠলাম না, চিৎকারও করলাম না, অবাকও হলাম না। আমি একরকম নিশ্চিত ছিলাম যে ঠিক এই রকম মুহূর্তেই যখন পাণ্ডুলিপি আমার কোলে এবং আমি সূর্যাস্ত দেখছি, এই রকম মুহূর্তে আমি ওই চিঠি পাব। শান্তভাবে, কান্নায় ভেঙে না পড়ে আমি চিঠিটা পড়ি। সার্বিয়ার স্কোপিয়া শহরতলির একটা গ্রাম থেকে এসেছে এই চিঠি, এবং সেটা লেখা হয়েছে কৃত্রিম জার্মান ভাষায়। নিচে আমি সেটা অনুবাদ করে দিচ্ছি। আমি এই গ্রামের স্কুল মাস্টার এবং আপনাকে একটা দুঃসংবাদ জানাতে এই চিঠি লিখছি। এখানকার ম্যাগনেসাইট খনি স্বত্বাধিকারী অ্যালেক্সিস জোরবা গত রবিবার দিবাগত সন্ধ্যা 6 ঘটিকায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর আগে সেই দিন আমাকে ডেকে বললেন, মাস্টার, কাছে আসো, শোনো, আমার এক বন্ধু আছে, গ্রিসে থাকে। আমি মরে গেলে তারে সংবাদটা দিও, আর লিখো যে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত আমার সব কটা ইন্দ্রিয় চালু ছিল এবং আমার মাথা একেবারে ঠিকঠাক মতো কাজ করেছে, আর আমি তার কথা ভাবতেছিলাম খুব। আর তারে বলো যে আমি জীবনে যা করেছি তা নিয়ে কোনো নালিশ নাই, কোনো দুঃখ নাই। আর তারে বলো আমি সব দিক থেকে তার ভালোই চাই। আর বলো যে এখনো সময় আছে, সে যেন ঘটে একটু বুদ্ধি বিবেচনার প্রমাণ রাখে।
আর যদি কোনো যজমান বা কেউ আমারে নসিহত করতে কিংবা ধর্মের কাহিনী শোনাতে আসে তো তারে তৎক্ষণাৎ চলে যেতে বলবে এবং বলবে আমার জন্য যেন সে অভিশাপই রেখে যায়। জীবনে আমি এটা ওটা অনেক কিছুই করেছি, মেলা কিছু, কিন্তু তা সত্ত্বেও মনে হয় কিছুই করা হয়নি। আমার মতো মানুষের 1000 বছর বাঁচা উচিত। বিদায়। এইগুলোই ছিল তার শেষ কথা। এরপরই সে বালিশের ওপর উঠে বসে, চাদর টাদর সব ছুঁড়ে ফেলে, লাফিয়ে উঠে দাঁড়াতে চেষ্টা করে। আমরা দৌড়াদৌড়ি করে ঠেকাতে যাই, তার বউ লিউবা আর আমি, সঙ্গে আরো জোয়ান পড়শিরা। কিন্তু সে সবাইকে ঠেলে সরিয়ে দেয়, বিছানা থেকে লাফ দিয়ে নেমে জানলার কাছে যায়। সেখানে সে জানলার পাশি ধরে বাইরে দূরে পর্বতমালার দিকে বিস্ফারিত চোখে তাকায় এবং হাসতে শুরু করে। এরপর ঘোড়ার মতো ডাক ছাড়ে। তখন মরণ এসে দেখে সে জানলায় সোজা হয়ে দাঁড়ানো এবং শার্সিতে হাতের নখরগুলো শক্ত করে গাঁথা। তার বউ লিউবা আমাকে বলল যে আপনাকে যেন তার শুভকামনা জানাই। সে বলল যে তার স্বামী সবসময় আপনার কথা বলতো, আপনার স্বভাবের প্রশংসাই করত সে। আর তার যে একটা শান্তরি ছিল সে ব্যাপারে বলে গেছে যে তার মৃত্যুর পর যেন শান্তরিটা তার স্মৃতিচিহ্ন স্বরূপ আপনাকে দেওয়া হয়। এজন্য বিধবা আশা করে যে আপনি যদি কখনো আমাদের গ্রামে আসেন তাহলে যেন একটা রাত তার বাসায় অতিথি হিসেবে থাকেন এবং পরদিন সকালে যখন আমাদের শুভেচ্ছা নিয়ে চলে যাবেন তখন যেন শান্তরিটাও সঙ্গে করে নিয়ে যান। এরই সঙ্গে শেষ হচ্ছে আমাদের এই উপন্যাসটি। এখানে একটা উত্তর কথন আছে, সেই অংশটা আপনাদের পড়ে শোনাচ্ছি। কেবলই পঙ্ক, রক্ত, বাসনা আর স্বপ্ন নিকোস কাজানজাকিস ও তার জোরবা। এই উক্তিটি লিখেছেন নিকি পি স্টাভরো। একাডেমি পুরস্কারপ্রাপ্ত ছবি জোরবা দ্য গ্রিকে জোরবা চরিত্রে অভিনয়ের জন্য মেক্সিকোর মানুষ অ্যান্থনি কুইন যখন পুরস্কার নিতে যান তখন পর্যন্ত লোকে জানত যে তিনি একজন গ্রিক। আমার বাবার কাছে তিনি নিচের এই কাহিনীটা বলেছেন। 1970 সালের শেষ দিকে এক রাতে তিনি সে সময়ের কুখ্যাত নিউ ইয়র্ক সেন্ট্রাল পার্কের ভেতর দিয়ে পার হচ্ছিলেন। তখন পেছনে পদধ্বনি শুনতে পান, সেই সঙ্গে পিঠে হঠাৎ বন্দুকের ব্যারেলের আঘাত। নড়বি না, খবরদার, একটা কড়া স্বরে নির্দেশ আসে। কুইন ভয়ে ছিটকে যান, কিন্তু প্রাথমিক আঘাত কাটিয়ে ছিনতাইকারীর দিকে মুখ ফেরাতেই ওহ মিস্টার জোরবা, সরি সরি বলেই মর্মাহত ছিনতাইকারী দে চম্পট। হাসির দমক তুলে অ্যান্থনি কুইন এই গল্পটা বলেছিলেন এবং সঙ্গে এটাও যোগ করেন যে সে রাতের ওই মুহূর্তটা ছিল তার অভিনয় জীবনের এক শ্রেষ্ঠ মুহূর্ত। নিকোস কাজানজাকিস জোরবা লিখতে শুরু করেন এজিনা দ্বীপে 1941 সালের আগস্ট মাসে। সে সময় নাৎজিরা গ্রিস দখল করেছিল। সময়টা ছিল অভাব অনটন, দুর্ভিক্ষ আর হতাশার সময়। তার প্রিয়তমা সঙ্গী ইলেনি বাড়ির আশেপাশে পাহাড়ি অঞ্চলে গিয়ে শাকসবজি তুলে আনতেন এবং দ্বীপের জেলখানায় যেতেন কয়েদিদের রেশন থেকে এক প্লেট খাবার যদি পাওয়া যায় সেই আশায়। নিকোস কাজানজাকিসের জীবনীতে তিনি লিখেছেন, দিন ছোট হয়ে আসছিল, আমাদের খাদ্য সরবরাহ কমে আসছিল। শক্তি বাঁচাবার জন্য আমরা বেশিরভাগ সময় ঘরেই থাকতাম। আর ক্ষুধামন্দার এই কঠিন সময়ে নিকোস লিখল তার সবচেয়ে প্রাণোচ্ছল বইটি, জোরবা দ্য গ্রিক। কাজানজাকিসের জন্য জোরবা লেখাটা ছিল এক ধরনের মুক্তি। বলা যায় তিনি বইটি লিখেছেন তাদের নুড়ি পাথরে সৈকতের ছোট্ট বাসায় বসে, খোলা সমুদ্রের দিকে 2 হাত প্রসারিত করে আত্মসমর্পণের ভঙ্গিতে। তার বন্ধু প্যান্টেলিস প্রিভেলকিসকে 1941 সালের 22 আগস্টে লেখা এক চিঠিতে কাজানজাকিস তার সে সময়কার অবস্থার কথা বলেছেন। কোনো কাজ পাচ্ছিলাম না, আমার নাটকও কেউ মঞ্চস্থ করতে আগ্রহী নয়, আমাদের আর্থিক অবস্থা খুবই শোচনীয়, কঠিন পরিশ্রম করছি। কিছুদিন আগে আমি জোরবার কাহিনী লিখতে শুরু করেছি, এ বছরটা খুব ফলপ্রসূ করতে চাই, হতাশাকে দমাবার এই একমাত্র পথ। বইটা তিনি মাত্র 45 দিনে লিখে শেষ করেন। চূড়ান্ত পাণ্ডুলিপি প্রস্তুত করেন 1943 অগাস্টে। ওই বছর 10ই অগাস্ট প্রিভেলকিসকে আরেকবার লেখেন, দুপুর পর্যন্ত আমি কবিতা লিখি, তারপর দৌড়াই সমুদ্রে গিয়ে ঝাঁপ দিতে। দিনের সবচেয়ে আনন্দের কাজ মনে হয় এটাই। তুমি তো জানো পানি কিরকম নীল, সবুজ আর এত স্বচ্ছ। এরপর খাই। এখন ইলেনি তো এখানে থাকছে, খাবার হয়ে উঠেছে সুস্বাদু।
একটু পাইপ টেনে আবার লিখতে বসি। সূর্যাস্তের আগে যাই সৈকতে, সাগরের কাছে। আর রাতের বেলা ঘরের ছাদে বসে আকাশের তারা দেখি ঘন্টার পর ঘন্টা। এভাবেই আমার দিন কাটে। এই উপন্যাসে কাজানজাকিস জোরবাকে দেখিয়েছেন একজন নর্তক, ফুর্তিবাজ, নারীভোগী, মাটির কাছাকাছি মানুষ হিসেবে। বইটার পাঠ খুবই নির্বিঘ্ন, অনায়াসজাত, কিন্তু গল্পের গভীর থেকে বেরিয়ে আসে খুব উন্নত, জটিল দার্শনিক ধ্যান ধারণা। প্যারিসে পোস্ট গ্রাজুয়েট ছাত্র হিসেবে কাজানজাকিস ফরাসি দার্শনিক হেনরি বার্গসর কাছে পড়াশোনা করেন। এরপর তিনি বার্গসর অ্যালান ভিটেল দার্শনিক মতবাদ দ্বারা গভীরভাবে প্রভাবিত হন। প্রাণাবেগের এই সঞ্জীবনী দর্শনতত্ত্বে বার্গসও আত্মপুষ্টিতে বলিয়ান এমন এক মানব সত্তার কথা বলেন যা নিজে নিজেই প্রাণোচ্ছলতার আর জীবনী শক্তির প্রবাহে বিবর্তনকে উন্নততর স্তরে নিয়ে যায়। তার সৃজনশীল বিবর্তন তত্ত্ব দুটো বিবদমান শক্তির ব্যাখ্যা করে। একদিকে বস্তুত স্থিত অসারত্ব, অন্যদিকে উদ্গত প্রাণশক্তি, এগিয়ে যাওয়ার সঞ্জীবনী প্রণোদনা। সব বস্তুকেই এই দুই বিপরীতধর্মী অবস্থা আপ্লুত করে বিশ্বকে এমন এক যন্ত্র তৈরিতে সাহায্য করে যা থেকে উৎপন্ন হয় দেবতারা। এই আধি দৈবিক ব্রহ্মাণ্ডের প্রত্যেক শক্তিকণাতেই রয়েছে একটি মন, এবং তা বিশাল এক বাহিনী গঠন করে আমাদের প্রত্যেকের অগ্রপশ্চাৎ ও প্রতিরোধ ভেঙে ফেলতে এবং চূড়ান্ত বাধা বিপত্তি, এমনকি মৃত্যুকেও পথ থেকে সরিয়ে ফেলতে সক্ষম। আর কাজানজাকিসের জোরবা ঠিক এরকমই, সঞ্জীবনী দর্শনের প্রতিমূর্তি, যা সুরক্ষিত প্রকাশ, জীবনের আনন্দ যজ্ঞের শক্তিশালী পুনরুদ্ধারের মাধ্যমে এবং যে একই সঙ্গে নিজের মননশীলতার ওপর পূর্ণ কর্তৃত্ব ঘোষণা করছে। কাজানজাকিসের এই প্রাণাবেগী দর্শনের প্রবণতাগুলোর ইঙ্গিত পাওয়া যায় গ্রিক সাহিত্য পত্রিকা নৌমাসের সেপ্টেম্বর ২৭, ১৯০৯ সালের সংখ্যায়। সেখানে তিনি বার্গসর অধীনে দর্শন পাঠের সময় তার প্রকাশিতব্য উপন্যাস ত্রয়ীর কথা আলোচনা করেন। এই ত্রয়ীর দ্বিতীয়টিতে, সাম্রাজ্ঞীর জীবন, যেটি অসমাপ্ত, কাজানজাকিস এমন এক নায়ককে উপস্থাপন করেন যে হাঁটতে জানে না, কারণ সে কেবল নেচে বেড়ায়। বিশ্বখ্যাত আলোচ্য এই সাহিত্যকর্মটির নায়ক যে বাস্তবের এক মানুষ, সে কথা হয়তো অনেক পাঠককেই বিস্মিত করবে। এই ভদ্রলোক ইয়র্গিস জোরবা জন্মেছিলেন অলিম্পাস পার্বত্যাঞ্চলের গ্রাম কাতাফিগিতে ১৮৬৫ সালে। তার বাবা ছিলেন বিত্তবান পশু ফার্ম মালিক ফতি জোরবা, এবং তারা ছিল দুই ভাই, ইয়ান্নি এবং জেনোফন্তা, আর এক বোন কাতারিনা। ইয়র্গিস জোরবা এবং নিকোস কাজানজাকিসের প্রথম সাক্ষাৎ হয় আথোস পর্বতের একটি গ্রাম ক্যালকিডিকিতে ১৯১৪ সালে। তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে প্রায় সঙ্গে সঙ্গেই। ১৯১৬ সালে শরৎকাল থেকে ১৯১৭ আগস্ট পর্যন্ত কাজানজাকিস আর জোরবা মানি প্রদেশের প্রাস্তোভা অঞ্চলে একটা লিগনাইট কয়লার খনি পরিচালনা করেন। এই ব্যবসা পুরোটাই লাঠে ওঠে কেবল এই লাভটুকু ছাড়া যে এর ধ্বংসস্তূপের আবর্জনার মধ্যেই কাজানজাকিস অ্যালেক্সিস জোরবার কাল্পনিক চরিত্রটি খুঁজে পান। ইয়র্গিস কি তখন জানতেন যে তিনি বিশ্বসাহিত্যের অন্যতম সেরা একটি উপন্যাসের নায়কের ভূমিকায় অবতীর্ণ হবেন, এবং তার চরিত্র খ্রিস্টান জগতের প্রতিনিধিত্বকারী একটি চরিত্রে পরিণত হয়ে নতুন এক সাহিত্যিক আর্কিটাইপের সূচনা করবে? হবেন তিনি জীবনপ্রেমী, খাঁটি, নির্ভেজাল আদিম, সর্বাত্মক নটরাজ, তেজদীপ্ত উচ্ছ্বাস, প্রাণশক্তি ও প্রাণোচ্ছলতার প্রতিমূর্তি। তা জোরবা তা গ্রিকের ভূমিকায় কাজানজাকিস বলেন, নর্তক জোরবা চিরায়ত ৪ আদি উপকরণ, বায়ু, সমুদ্র, আগুন, নারী আর রুটিকে দিয়েছে এক খাঁটি কৌমার্য। অন্তরের এই সজীবতা নিয়ে তার সেই হিম্মত ছিল যে নিজের আত্মারও পরিহাস করতে সে ছাড়েনি। এমন যেন সে নিজের ভেতর এমন শক্তি ধারণ করে যা আত্মার চেয়েও উচ্চমার্গীয়। ফরাসি অস্তিত্ববাদী লেখক আলবেয়ার কামু তার দ্য মিথ অফ সিসিফাসে পৌরাণিক চরিত্র সিসিফাসের যন্ত্রণার ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। এই লোক মরতে চায়নি, এবং সেজন্য দেবতারা তাকে শাস্তি দেয়। তাকে একটা বড় পাথর ঠেলে পর্বত চূড়ায় নিতে অনন্তকাল ধরে চেষ্টা করতে হবে। পাথরটিকে সিসিফাস কখনোই পর্বত শীর্ষে নিতে পারেনি। কামু তার লেখা শেষ করেন এই বলে, সিসিফাসকে অবশ্যই একজন সুখী মানুষ হিসেবে ভাবতে হবে, কারণ শীর্ষে পৌঁছতে পারাটাই সাফল্য নয়। সেটা হওয়া উচিত আমাদের শেষ লক্ষ্য, কারণ শীর্ষে ওঠার নিরবচ্ছিন্ন সংগ্রামটাই মানুষের অন্তর্জুড়ে থাকার মতো একটা প্রয়াস। এই ধারণাকে কাজানজাকিস আর এক প্রস্থ এগিয়ে নেন। তার প্রস্তাব, সিসিফাস যদি পাথর ঠেলে একেবারে চূড়াতেও নিতে পারে তো সে আরও উঁচু কোনো শৃঙ্গ খুঁজবে,
এবং আবার শুরু করবে উত্তোলনের কাজ, কারণ এই আরোহণ উত্তোলনের প্রয়াসই স্বয়ং জ্ঞানালোক। আসলে ঠেলে তোলা শ্রমের ঘামই মাংসকে আত্মায় রূপান্তরিত করে, অন্ধকারকে আলোয় পরিণত করে, পঙ্ক শোণিত বাসনা আর স্বপ্নকে জ্ঞানালোকে রূপান্তর ঘটায়। কাজানজাকিসের ক্ষেত্রে আমরা তো ভাবতেই পারি যে প্রত্যেক ব্যর্থতার পর সিসিফাস 2 হাত প্রসারিত করে সমুদ্র সৈকতে মহান আত্মা উত্তোলক কোনো নৃত্যে নিজেকে সমর্পণ করছে। এই উপন্যাসের মাদাম অর্তেনসেও এক বাস্তব মানুষ। অ্যাডেলাইন গুটার নামের এক ফরাসি মহিলা তিনি। অ্যাডেলাইনের জন্ম ফ্রান্সের তুলান শহরে 1863 সালে। তিনি প্রথমে হ্যাট তৈরি করতেন, কিন্তু জীবনের শেষ কটি বছর তিনি ক্রিটে হোটেল ব্যবসা করেন। তার হোটেলের নামও যথার্থই ছিল ফ্রান্স, ইয়েরাপেত্রা শহরে। এই শহরের হোলি ক্রস চার্চের ফাদার মানোলিস জোভালাকিস 1982 সাল পর্যন্ত এই চার্চে কাজ করতেন। তো তিনি মাদাম অর্তেনসে সম্পর্কে বলেন, অর্তেনসের মৃত্যুর পূর্ব পর্যন্ত একজন সন্তুর জীবনযাপন করেছে। অসংখ্য সৎকাজ করেছে সে। নিজের যৎসামান্য আয় রোজগার দিয়েও সে পরিচিত জনদেরকে উপকার করেছে। 1938 সালে 75 বছর বয়সে অর্তেনসে মারা যান। তিনি যখন মৃত্যুশয্যায়, ফাদার মানোলিস সেখানে উপস্থিত ছিলেন এবং তার জীবনাবসান হলে তিনি প্রথমে মাদামের কপালে মির লেপন করেন এবং পরে চোখ দুটো বন্ধ করে দেন। আমাদের বিয়োগ বিধুর নায়িকার ছদ্মনাম অর্তেনসে, তার এক প্রাক্তন প্রেমিকের দেওয়া। হৃৎপিণ্ডের আকারের হাইড্রেনজিয়া ফুলের নামই এই নামকরণ। ইয়েরাপেত্রা মিউনিসিপ্যাল ভবনে আজও সমাজতন্ত্রীদের একটা ফটো ঝোলে। সেখানে অনেকের সঙ্গে মাদাম অর্তেনসেকেও দেখা যায়। আসল জোরবা কখনো ক্রিটে যায়নি। সত্যি বলতে তার এবং মাদাম অর্তেনসের কখনো দেখাই হয়নি। ওরা যদি বাস্তব জীবনে পরস্পরের সান্নিধ্যে আসতেন তো ওদের কাহিনী কেমন হতো তা কেবল অনুমানেরই বিষয়। গ্রিক ভাষায় লেখা অন্য যে কোনো উপন্যাসের নায়কের চেয়ে জোরবা এককভাবে বেশি অনুদিত নায়ক এবং সবচেয়ে বেশি দেশ সে ভ্রমণ করেছে। 1946 সালে এথেন্সের প্রকাশনা সংস্থা দিমিত্রিওস দিমিত্রাক্স বইটি প্রকাশ করার পর থেকে আজ 2015 সালে সাইমন অ্যান্ড সুস্টার কর্তৃক ইংরেজি অনুবাদ প্রকাশিত হওয়া পর্যন্ত পৃথিবীর 50টা ভাষায় কোটি কোটি মানুষ জোরবাকে জেনেছে, উপভোগ করেছে। তার ধ্রুপদী সিরটাকি নাচ হয়ে উঠেছে আশিস ধন্য, প্রাণোদ্দীপক এবং সহজ স্বাধীন মুহূর্তের প্রতীক। যুক্তরাষ্ট্রের নিকোস কাজানজাকিসের প্রকাশিত তর্জমাকৃত সাহিত্যকর্ম প্রকাশনা ও বুদ্ধিবৃত্তিক মাইলফলক হিসেবে পরিচিত হয়েছে। অ্যালিনি এন কাজানজাকিস তার লেখা জীবনীতে প্রকাশক ম্যাক্স লিংকন সুস্টার আর নিকোস কাজানজাকিসের মধ্যে 1952 সালে যে মজার বোঝাপড়া হয় তার একটা বিবরণ দিয়েছেন। আমরা আমেরিকার প্রকাশক ম্যাক্স লিংকন সুস্টার আর তার স্ত্রীর সঙ্গে দেখা করতে কানস শহরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। তখন পিয়ন আমাদের বাসায় জন লেহম্যান প্রকাশিত জোরবার একটা ইংরেজি সংস্করণ নিয়ে আসে, কার্ল ওয়াইল্ডম্যান অনুদিত। এই বই হাতে নিয়ে আমরা কার্লটন হোটেলে গিয়ে হাজির হই। আমাকে একটু মাফ করবেন বলে মিস্টার সুস্টার জানান তিনি তার ঘরে কিছু একটা ফেলে এসেছেন। বেশ কিছুক্ষণ পর তিনি নামলেন। যখন আবার এলেন দেখি মুখে তার আকর্ণ বিস্তৃত হাসি। এতটা সময় তিনি ওপরের রুমে কি করছিলেন? তিনি নিকোসের দেয়া জোরবা পড়ছিলেন। এরপর টেবিলে বসে তিনি খাওয়ার বদলে জোরবা থেকে জোরে জোরে পড়তে শুরু করেন। নিজে ক্লান্ত হয়ে পড়লে তার স্ত্রীকে বললেন পড়ে শোনাতে। এই পুরো সময়টা তিনি কি সব নোট রাখছিলেন, কখনো কখনো বইটার মার্জিনে পর্যন্ত, কখনো নিজের নোট বইয়ে। ওদের হোটেলে অবস্থানকালে নিকোস আমাকে লাস্ট টেম্পটেশন নিয়ে ওর সঙ্গে আলাপ করতে বলেন। ব্যাস ওই পর্যন্তই। সেই দিন থেকে কাজানজাকিসের উপন্যাসগুলো খুব দ্রুত ছাড় পেতে শুরু করে। এরপর সুস্টার দম্পতি যখনই ইউরোপ এসেছেন, প্রথমে এন্টাইবসে থেমে তাদের প্রিয় লেখকের সঙ্গে দেখা সাক্ষাৎ করে গেছেন। তাদের দ্বিতীয় সাক্ষাতের কথা আমার মনে আছে। ম্যাক্স, আপনি এই অডিসিটা বগলদাবা করে ফেলুন, একটু হেসে রে আদেশ করে। আমি এখনই বলে দিতে পারি যে তুমি এই বই ছাপবেই। এসো তোমার নতুন প্রেমিকের সঙ্গে তোমার একটা ছবি নিই। সত্যি দ্য অডিসি প্রকাশ করে সিমন অ্যান্ড সুস্টার এবং তা বেস্ট সেলারও হয়। পরবর্তীকালে জোরবাকে চলচ্চিত্রের রূপ দেন সিপ্রিয়টের মিখালিস ককোয়ান্নেস। সেখানে সঙ্গীত পরিচালনা করেন মিকিস থিওডোরাকিস। এই ছবি 3টে একাডেমি পুরস্কার পায়।
যুক্তরাষ্ট্রে একে ৩ বার গীতিনাট্যের রূপ দেয়া হয়। এছাড়া লোরকা মাসাইন এক ব্যালে নাচে রূপান্তরিত করেন একে। সেখানেও সঙ্গীতে ছিলেন মিকিস থিওডোরাকিস। বিশ্বজুড়ে শত শত থিয়েটার হলে জোরবা মঞ্চস্থ হচ্ছে। যেসব দেশে হচ্ছে সেখানকার সংস্কৃতি আর রীতিকেতা দ্বারা এটা প্রভাবিতও হচ্ছে। তার শেষ সেরা কাজ আত্মজীবনীমূলক উপন্যাস রিপোর্ট টু গ্রেকো প্রকাশিত হয় তার মৃত্যুর ১ বছর আগে ১৯৫৭ সালে। পিটার বিয়েনের ইংরেজি অনুবাদে সাইমন অ্যান্ড সুস্টার দ্বারা প্রকাশিত। এই বইয়ে নিকোস কাজানজাকিস লেখেন, জোরবা আমাকে শিখিয়েছে জীবনকে ভালোবাসতে এবং মৃত্যু ভয়ে ভীত না হতে। জীবনে যদি কাউকে, হিন্দুরা যেমন বলে আধ্যাত্মিক গুরু এবং আথোস পর্বতের ভিক্ষুরা যেমন বলে ফাদার, তো সেরকম কাউকে গ্রহণ করতে হতো, তো আমি নিশ্চিত জোরবাকেই বেছে নিতাম। কাজানজাকিস নিঃসন্তান ছিলেন, কিন্তু জোরবা লিখে তার মনে হয়েছে যেন তিনি একটি সন্তান লাভ করেছেন। উপন্যাসের শেষের দিকে লিখেছেন, যেদিন জোরবা পুরাণ অর্থাৎ এই বই শেষ হলো, আমি সন্ধ্যায় আবার ছাদে গিয়ে বসে তাকিয়ে থাকি সমুদ্রের দিকে। পাণ্ডুলিপি প্রস্তুত এবং তা রয়েছে এখন আমার কোলে। কি আনন্দের মুহূর্তই না ছিল সেটা! মনে হচ্ছিল একটা মহাভার নেমে গেছে। প্রসবের পর পোয়াতি যেমন নবজাতককে ২ বাহুতে জড়িয়ে ভারমুক্ত হয়, সেরকম। তখন সূর্য অস্ত গেছে, শৌলা উঠে আসে ছাদে। নাদুস নুদুস ছোট্ট এই প্রাণবন্ত মেয়েটা শহর থেকে আসা চিঠিপত্র আমাকে দিয়ে যায়। তো আমার কাছে আসা একটা চিঠি এনে দিয়েই সে দৌড়ে পালায়। আমি জানতাম এই চিঠিতেই ইয়র্গি জোরবার মৃত্যু সংবাদ ছিল। সে তার প্রিয় বন্ধু নিকোসকে এই কথাগুলো বলে শেষ বিদায় নিয়েছে। আহ, আমার মতো মানুষের ১০০০ বছর বাঁচা উচিত। কিন্তু এই মাস্টারপিস গ্রন্থের জন্য ১০০০ বছরও খুব সংক্ষিপ্ত সময়। ইয়র্গিস জোরবা মারা যায় সেপ্টেম্বর ১৬, ১৯৪১ সালে। নিকোস কাজানজাকিস তাকে উপহার দিয়েছেন অমরত্ব। পৃথিবীর আধ্যাত্মিক অগ্নিবলয়ে জ্বলজ্বলে অক্ষরে জোরবা নামটি খোদাই করে লিখেছেন তিনি।